দেখো আজকে আমরা কোপ্লেনার প্রসেসটা শুরু করব। আমাদের এই পেপারটার নাম হচ্ছে মেকানিক্স। তো মেকানিক্সটা কি? মেকানিক্স হচ্ছে ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চটাতে কোনো একটা বডির মোশন নিয়ে আমরা স্টাডি করি আন্ডার সার্টেন ফোর্সেস। কিছু ফোর্স কোনো একটা বডির উপরে অ্যাক্ট করে এবং তার দরুন যে মোশন হয় সেই মোশনটা নিয়ে আলোচনাটাই হচ্ছে মেকানিক্স। এবার এই মেকানিক্সের একটা পার্ট হচ্ছে স্ট্যাটিক্স। তো স্ট্যাটিক্স হচ্ছে কি, এই ক্ষেত্রে আমাদের যে সিস্টেম অফ ফোর্স কোনো একটা বডির উপরে অ্যাক্ট করে সেই সিস্টেম অফ ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকে এবং যখন কোনো একটা বডির উপরে একটা সিস্টেম অফ ফোর্স অ্যাক্ট করে এবং যে ফোর্সগুলো ইকুইলিব্রিয়ামে থাকে তখন সেই বডির যে বিহেভিয়ার আমরা স্টাডি করি যে ব্রাঞ্চটাতে, সেই ব্রাঞ্চটাকে বলা হয় স্ট্যাটিক্স। তাহলে স্ট্যাটিক্সটা হচ্ছে কি মেকানিক্সের একটা পার্টিকুলার পার্ট ভাবতে পারো। এখানে আমরা কি করি, আমরা এখানে পুরো একটা বডির ওপরে কিছু ফোর্স থাকে যে ফোর্সগুলো ইকুইলিব্রিয়ামে থাকে এবং সেই অবস্থায় এই ইকুইলিব্রিয়ামে থাকা ফোর্স যখন কোনো একটা বডির ওপরে অ্যাক্ট করে তখন সেই বডির যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারগুলোকে আমরা স্টাডি করি এই স্ট্যাটিক্স ব্রাঞ্চটাতে। তো এই স্ট্যাটিক্সের আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কোপ্লেনার ফোর্স। সেটা করতে গেলে কয়েকটা ডেফিনেশন ফার্স্ট আমি লিখছি। ফার্স্ট, মোমেন্ট অফ এ ফোর্স। The moment of a force about a point is defined as the product of the force and the perpendicular distance of the forces of the force from that point. কি বলা হলো, দেখো কোনো একটা ফোর্সের যখন আমরা মোমেন্ট ক্যালকুলেট করব কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, সেই মোমেন্টটাকে কীভাবে ক্যালকুলেট করে, যে এই ধরো এটা একটা পয়েন্ট, এ পয়েন্ট, আর এটা ধরো একটা ফোর্স। আচ্ছা, তার আগে একটু বলে দিই, এখানে আমাদের যে স্ট্যাটিক্স চ্যাপ্টার সেখানে যে কোনো ফোর্সকে আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে ডিনোট করব, ঠিক আছে, এবং তার একটা দিকে অ্যারো সাইন দেব। অ্যারো সাইনটা কি বোঝানো হবে? অ্যারো সাইনটা বোঝানো হবে যে ফোর্সটা এই বরাবর দেওয়া হচ্ছে আর সেই ফোর্সের যে ম্যাগনিটিউড, ফর এক্সাম্পল ধরো আমি 2 ডাইন ফোর্সটা দিলাম, ঠিক আছে, তাহলে এই 2টা হচ্ছে ম্যাগনিটিউড ফোর্সটা। তাহলে সেই ম্যাগনিটিউডটাকে আমরা কিভাবে দেব? যা এর ম্যাগনিটিউড হবে সেটা হবে এর লেন্থ। অর্থাৎ আমরা যদি কোনো একটা পয়েন্টে, এই পয়েন্টে আমরা যদি এই দিক বরাবর 5 ডাইন ফোর্স দিই এই দিক বরাবর, তাহলে এই দিক দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করবো যার অ্যারো সাইনটাকে এই দিকে দেবো এবং এর লেন্থটা কত রাখবো সেটা হচ্ছে 5, ঠিক আছে। তাহলে যেহেতু একটা ফোর্স একটা ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর একটা ডিরেকশন থাকবে এবং একটা ম্যাগনিটিউড থাকবে। তো ডিরেকশনটা আমরা অ্যারো সাইন দিয়ে দেখিয়ে দেবো আর ম্যাগনিটিউডটা কী করবো, অ্যাকচুয়ালি ওই স্ট্রেট লাইনের লেন্থটা আমরা করবো। ক্লিয়ার? তো ধরো এটা হচ্ছে আমার একটা ফোর্স, তাহলে এবারে বুঝতেই পারছো যে এই ডিরেকশনে অ্যাক্ট করছে এবং এর ম্যাগনিটিউডটা কত, সেটা হচ্ছে এর লেন্থটা। তাহলে এখন আমরা এই পয়েন্টের রেসপেক্টে যদি এই ফোর্সের মুভমেন্টটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই ফোর্স থেকে এর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে টানতে হবে। তো এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যদি আর হয় আর এই ফোর্সের ভ্যালু যদি পি হয়, তাহলে আর ইন্টু পি এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মুভমেন্ট অফ দ্য ফোর্স পি অ্যাবাউট দ্য পয়েন্ট এ। ক্লিয়ার? তাহলে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে কোনো একটা ফোর্সের মুভমেন্ট মানে সেটা হচ্ছে সেই পয়েন্ট থেকে সেই ফোর্সের ওপরে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে মাল্টিপ্লাই করতে হবে। এখন এই মুভমেন্টের আবার ডিরেকশন মেজারমেন্ট করা হয়।
মুভমেন্ট অলসো একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ডিরেকশনটা কি, সেটা একটা পজিটিভ একটা নেগেটিভ। অ্যাকচুয়ালি ডিউ টু মুভমেন্ট কোনো একটা বডিতে রোটেশন হয়। তাহলে এখন আমরা দেখলাম কোনো একটা ফোর্সের ক্ষেত্রে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে মুভমেন্টটা এইভাবে ক্যালকুলেট করে। তাহলে এটা হচ্ছে তার ম্যাগনিটিউড, এই মুভমেন্ট অফ দ্য ফোর্সের। এবার এটা ডিরেকশনটা আমরা কিভাবে মেজারমেন্ট করব। ধরো এই হচ্ছে আমার ফোর্স, আর এই পয়েন্টের রেসপেক্টে আমার ডিস্টেন্স হচ্ছে এটা। তাহলে আমাকে যেটা করতে হবে, এই ফোর্সটা যে ডিরেকশানে আছে ঠিক এই পয়েন্টে তার একটা অপোজিট ডিরেকশনে আমাকে ফোর্স নিতে হবে এবং এর প্যারালাল। ক্লিয়ার? তাহলে যে পয়েন্টের রেসপেক্টে আমি মুভমেন্ট ক্যালকুলেট করব, সেই পয়েন্টের একটা যে ফোর্সের মুভমেন্টটা ক্যালকুলেট করব, সেই ফোর্সের অপোজিট এবং প্যারালাল ফোর্স আমাকে নিতে হবে। তাহলে এখন খেয়াল করো, এখানে একটা রোটেশন হবে এবং ছবিটা দেখে পরিষ্কার বুঝতে পারছো যে এটা রোটেশনটা এই দিকে হবে। এবার রোটেশনটা কীভাবে দেখে, সবসময় চেষ্টা করতে হয় যে এটাকে বলা হয় আর্ম অফ দ্য মুভমেন্ট। কি বলে? আর্ম অফ দ্য মুভমেন্ট। তাহলে দেখতে হয় যে এই লাইনগুলো থেকে এই পয়েন্ট, মানে এই যে আর্মে আসতে গেলে, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে তুমি এই আর্মটাতে আসতে চাও, তাহলে তোমার কাছে দুটো রাস্তা আছে, একটা তুমি এই দিক দিয়ে আসতে পারো, একটা তুমি এই দিক দিয়ে আসতে পারো। তাহলে যেই দিকটা দিয়ে শর্টকাট হবে, শর্ট টাইমে চলে আসবে, রোটেশনটা সেই দিকে হবে। দেখো তুমি এইটা দিয়েও ভাবতে পারো, আমি এখান থেকেই আর্মে পৌঁছাতে গেলে আইদার আমি এইভাবে যেতে পারবো, আর নাহলে আমি এইভাবে আসতে পারবো, তাই না? কিন্তু এটা আমার লং ওয়ে হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাকে নিশ্চয়ই রোটেশনটা কি এই দিক দিয়ে যেতে হবে। দ্যাট ইজ আমার কিন্তু এখানে রোটেশনটা কী হবে, এইভাবে হবে। তাহলে যদি রোটেশনটা এইভাবে হয়, তার মানে কি ক্লক, দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কিন্তু আমার পজিটিভ হবে, ঠিক আছে? আর যদি উল্টোটা হয়, যদি রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে নেগেটিভ। তাহলে মুভমেন্টের ডিরেকশনটা ক্যালকুলেট করতে গেলে আমাদের দেখতে হবে রোটেশনটা ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। যেমন আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে, ধরো আমি এই ফোর্সটার মুভমেন্টটা ক্যালকুলেট করতে চাই, বা ধরো এই ফোর্সটার, তাহলে আমাকে কি করতে হবে, এই ফোর্সটার উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে টানতে হবে, এটা হচ্ছে আর এই ফোর্সের যা ভ্যালু, সেটাকে যদি আমি P1 নাম দিই, তাহলে P1 ইন্টু R, এটা হচ্ছে এই ফোর্সটার যে করসপন্ডিং মুভমেন্ট। ওকে, এবার ডিরেকশনটা আমি কী দেখবো, যে এই ফোর্সটা আমার এই দিকে আছে, তাহলে এই পয়েন্টে আমাকে অপোজিট ফোর্স নিতে হবে। তাহলে এখন খেয়াল করে দেখো, এটা এই দিকে কাজ করছে, এটা এই দিকে কাজ করছে, তাহলে এখানে যে রোটেশনটা হবে সেটা এই ডিরেকশনে হবে, অর্থাৎ ক্লকওয়াইজ। তাহলে এখানে একটা নেগেটিভ দিতে হবে। তাহলে এইভাবে আমরা কোনো একটা ফোর্সের কোনো একটা পয়েন্টের রেসপেক্টিভ মুভমেন্ট ক্যালকুলেট করি, তার ডিরেকশন প্লাস ম্যাগনিটিউডটাকে আমরা এইভাবে ক্যালকুলেট করি। ওকে, নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে লাইক ফোর্স অ্যান্ড আনলাইক ফোর্সের ডেফিনেশন আমরা পড়ব। Definition: parallel, like and unlike force. Two forces are said to be parallel if their direction is parallel. যদি দুটো ফোর্সের ডিরেকশনটা প্যারালাল হয়, তখন আমরা সেই ফোর্স দুটোকে বলবো আমরা প্যারালাল ফোর্স। If the sense of two parallel forces are same, they said to be like force.
and when the chains are opposite, they said to be unlike force. তাহলে এখানে দেখো ফার্স্ট হচ্ছে প্যারালাল ফোর্স। দুটো ফোর্সকে আমরা প্যারালাল বলবো যদি তারা একই যদি তাদের ডিরেকশনটা প্যারালাল হয়, ঠিক আছে। ধরো একটা ফোর্স এই দিকটাতে কাজ করছে আর একটা ফোর্স ধরো এই দিকটাতেই কাজ করছে, তাহলে দেখো এই যে তাদের লাইন অফ অ্যাকশনটা কিন্তু কি হচ্ছে প্যারালাল থাকছে, আর তাহলে এই টাইপের ফোর্সকে আমরা বলবো প্যারালাল ফোর্স। আবার এটাও হতে পারে ধরো একটা ফোর্স এই দিকটাতে কাজ করছে আর এখানে আরেকটা ফোর্স এই দিকটাতে কাজ করছে, তাহলে কিছু দেখো এখানেও কিন্তু ফোর্স দুটোর ডিরেকশন কিন্তু প্যারালাল, ঠিক আছে। তাহলে এটাও এইখানেও দুটো ফোর্স প্যারালাল, এখানেও দুটো ফোর্স প্যারালাল, কিন্তু এখানে আবার খেয়াল করো যে এই দুটোর আবার মানে ডিরেকশনটা সেটা কিন্তু আবার সেম দিকে আছে, দেখো। তাহলে এইটাকে বলা হয়, এই ফোর্স দুটোকে বলা হয় লাইক ফোর্সেস। আর যখন দুটো প্যারালাল ফোর্স একটা অপরটার ডিরেকশন অপোজিট হবে তখন সেটাকে বলা হয় আনলাইক ফোর্স। তো তাই লেখা আছে দেখো এখানটায়, টু ফোর্স আর সেড টু বি প্যারালাল ইফ দেয়ার ডিরেকশন ইজ প্যারালাল। দুটোরই ডিরেকশন প্যারালাল আছে, কিন্তু কোন দিকটা দেখো, এইটা যেভাবে ফোর্সটা অ্যাক্ট করছে আর এটা যেভাবে অ্যাক্ট করছে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা জিরো, সো তাদের কিন্তু ডিরেকশনটা প্যারালাল। সিমিলারলি এখানেও অ্যাঙ্গেলটা জিরো, সো ডিরেকশন কিন্তু প্যারালাল। তারপরে কি দেখো, ইফ দ্য সেন্স অফ টু ফোর্স আর সেম, ইফ দ্য সেন্স অফ টু প্যারালাল, এখানে ইফ দ্য সেন্স অফ টু প্যারালাল ফোর্স আর সেম, যদি দুটো প্যারালাল ফোর্সেরই সেন্সটা সেম হয়, সেন্স মিনস এখানে ডিরেকশন, ঠিক আছে। যদি ডিরেকশনটা একই দিকে হয় তাহলে তখন সেটাকে বলা হবে লাইক ফোর্স, আর যদি অপোজিট ডিরেকশন হয় প্যারালাল ফোর্স তাহলে আনলাইক ফোর্স। তাহলে এখানে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে আমরা লাইক ফোর্স বা আনলাইক ফোর্স তখনই আমরা কথাটাকে আনি যখন আমাদের দুটো ফোর্স প্যারালাল থাকে। প্যারালাল না আসলে কিন্তু আমাদের লাইক বা আনলাইক আসার প্রশ্নই আসে না। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ডেফিনেশন অফ কাপল। ডেফিনেশন, এটা হচ্ছে কাপেলের ডেফিনেশন আমরা পড়ব। when two unlike and equal parallel force act on a body and their point of application are not same. Then they say to form an couple. The perpendicular distance between two parallel forces are said to be arm of the couple.
কি বলছে দেখো, যে দুটো দুটো আনলাইক অ্যান্ড ইকুয়াল প্যারালাল ফোর্স, অ্যাকচুয়ালি আনলাইক বললে এই প্যারালালটা প্রশ্নই আসে না, তাহলে দুটো আনলাইক এবং ইকুয়াল ফোর্স অ্যাক্ট অন এ বডি অ্যান্ড দেয়ার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আর নট সেম। তাহলে দুটো আনলাইক ফোর্স মিনস বুঝতেই পারছো যে একটা ডিরেকশন যদি এই দিকে হয় আর একটা ডিরেকশন কোন দিকটাতে হবে, আর একটা ডিরেকশন ঠিক এর অপোজিটে হবে, ঠিক আছে। এবং আরও কি বলেছে দেখো, যে এই দুটো ফোর্স ইকুয়াল এই সেন্সে যে এর যা ম্যাগনিটিউড আর এর ম্যাগনিটিউডটা সেম, তাহলে এই দুটো ফোর্স যেটা ফর্ম করে সেটাকে বলা হয় কাপল। আমার যে আগের ক্লাসটা, যে লেকচার ভিডিওটা ছিল, সেখানে আমি দেখিয়েছি যে দুটো ইকুয়াল এবং অপোজিট ফোর্স, দ্যাট ইজ ইকুয়াল অ্যান্ড আনলাইক ফোর্স, তারা অ্যাকচুয়ালি কী করে, তারা অ্যাকচুয়ালি একটা রোটেশন ফর্ম করে, তাই না? তো এটাই হচ্ছে আমাদের কাপল। এবং এই দুটো প্যারালাল ফোর্সের মধ্যে যা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বলা হয় আর্ম অফ দ্য কাপল। তাহলে দুটো প্যারালাল ফোর্স যাদের ডিরেকশনটা অপোজিট, দ্যাট ইজ আনলাইক, এবং তাদের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট হতে হবে, ডিফারেন্ট পয়েন্টে তাদেরকে অ্যাক্ট করতে হবে। কেন কি, সেম দেখো এইটা একটা ফোর্স আর এইটা একটা ফোর্স, এই পয়েন্টে একটা ফোর্স এই দিকে কাজ করছে, এই পয়েন্টে একটা ফোর্স ওই দিকে কাজ করছে, সেম ফোর্স। তাহলে সাপোজ যদি এটা 5 ডাইন হয়, তাহলে ডেফিনেটলি এটা -5 ডাইন হবে। সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট্যান্ট যে ফোর্স, লব্ধি যে ফোর্স, সেটা কিন্তু 0 হয়ে যাবে। সো সেম ফোর্স, সেম অ্যামাউন্ট ফোর্স যদি একই পয়েন্টে অ্যাপ্লাই করে অপোজিটে, তাহলে কিন্তু সেখানে ব্যালেন্স হয়ে সেটা ব্যালেন্স হয়ে যায়, সেখানে কিছু ফর্ম করে না। বাট যদি ডিফারেন্ট পয়েন্টে যদি তারা অ্যাক্ট করে, যদি তাদের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন যদি সেম না হয়, ধরো এই পেনে একটা উপরের দিকে অ্যাক্ট করছে, একটা নিচের দিকে অ্যাক্ট করছে, তাহলে কিন্তু একটা রোটেশন ফর্ম করবে, এটাকে বলা হয় কাপল, ঠিক আছে। এখানে নোট হিসাবে লিখে রাখো, the product of either force and arm of the couple is called moment of the couple. যখন দুটো ফোর্স, একটা এই দিকে আর একটা এই দিকে অ্যাক্ট করছে, ধরো এই আর্মের লেন্থটা হচ্ছে আর, আর দুটো, এটা পি হলে এটাও পি, আমি কোশ্চেনে বলে দিয়েছি ইকুয়াল অ্যান্ড আনলাইক ফোর্স। তাহলে এই যে কোনো একটা ফোর্স, অর্থাৎ যেহেতু দুটোই সেম, পি ইন্টু এই তাদের যে আর্মের যে লেন্থ, মানে পি ইন্টু আর, এইটাকে বলা হয় মুভমেন্ট অফ দ্য কাপল। তাহলে কোনো একটা কাপল, সেটাকে মেজারমেন্ট করা হয় অ্যাকচুয়ালি সেই কাপলের মুভমেন্টে। এবং মুভমেন্টটা কীভাবে ক্যালকুলেট করে, মুভমেন্টটা এইভাবে ক্যালকুলেট করে যে কোনো একটা ফোর্স তার সঙ্গে তাদের যে আর্ম, সেটাকে তুমি মাল্টিপ্লাই করবে, যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে মুভমেন্ট অফ দ্য কাপল। এবং এই ক্ষেত্রে এই মুভমেন্ট অফ দ্য কাপলের ক্ষেত্রেও আবার একটা ডিরেকশনের প্রশ্ন আসে। কী প্রশ্ন, ডিরেকশনটা কি, সেটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। তো এখানে আমি সেটাও লিখে দিই, যদি রোটেশনটা আমার ক্লকওয়াইজ হয় সো নেগেটিভ, আর যদি রোটেশনটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা পজিটিভ। তাহলে এই যে ছবিটা করেছি, এই ছবিটাতে পরিষ্কার বুঝতে পারছো এখান থেকে আর্মে আসতে গেলে এই দিকে ঘুরতে হবে, অর্থাৎ ক্লকওয়াইজ। তাহলে এই ছবিটার ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি মুভমেন্ট অফ দ্য কাপল কী হবে, -PR, মাইনাসটা ডিরেকশন বোঝায়, P.Rটা ম্যাগনিটিউড বোঝায়। তাহলে সেটাকে লিখে দিই এখানে, the moment of the couple is positive or negative according as the rotating tendency
of a body by the couple is anti-clockwise or clockwise. বডিটার যে রোটেটিং টেন্ডেন্সি সেটা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজের উপর ডিপেন্ড করবে। অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজের উপর ডিপেন্ড করবে পজিটিভ হবে না নেগেটিভ হবে। এখানে আমি আরও দুটো নোট লিখে দেব। টু কাপল acting on the same plane are said to be equilibrium two body on the same plane or two couple acting on the same plane দুটো একই প্লেনের মধ্যে দুটো কাপলকে বলবো ইকুইলিব্রিয়ামে আছে যদি কি হয় if their movement and if their movement are equal in magnitude and opposite in direction দুটো কাপল যদি তাদের মুভমেন্টটা সেম হয় এবং মানে মুভমেন্টটা সেম হয় কোন সেন্সে ম্যাগনিটিউডটা যদি সেম হয় এবং তাদের ডিরেকশন যদি অপোজিট হয় সেক্ষেত্রে আমরা কাপল দুটোকে বলবো তারা ইকুইলিব্রিয়ামে আছে। সাপোজ এইটা একটা মুভমেন্ট আর একটা ধরো এটা একটা মুভমেন্ট ধরো এই ফোর্সটা হচ্ছে ধরো এটা ফোর্সটা ধরো 3 ডাইন আর এটা ধরো 4 ডাইন 4 সেমি তাহলে এটাও 3 ডাইন হবে। তাহলে এক্ষেত্রে দেখো যে এই যে কাপলটা ফর্ম করেছে সেই কাপলের দেখো মুভমেন্টটা কত হচ্ছে বলো। দেখো মুভমেন্টটা কিন্তু হচ্ছে যে কোনো একটা ফোর্স তার সঙ্গে তাদের আর্ম লেন্থটাকে মাল্টিপ্লাই করতে হয় তাহলে 3 × 4 দ্যাট ইজ 12 এবং ডিরেকশনটা খেয়াল করো এটা ক্লকওয়াইজ হচ্ছে সেই জন্য নেগেটিভ। ওকে এখন এখানে ধরো এটা মনে করো 6 ডাইন আর এটা এই আর্মের লেন্থটা 2 এটা হচ্ছে 6 ডাইন। তাহলে এখানে দেখো মুভমেন্টটা কত কাপলের তাহলে 6 × 2 মানে এখানে 12 এবং এখানে রোটেশনটা খেয়াল করো যেটা এই রোটেশনে আসছে এটা এই দিকে যাচ্ছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ সো পজিটিভ। তাহলে এখানে দুটো কাপল সেম প্লেনের ওপরে আছে এবং কাপলগুলো যখন ফর্ম করেছে তখন দেখো ফোর্সগুলো কিন্তু ডিফারেন্ট বাট কাপল দুটোর মুভমেন্ট সেম এবং ডিরেকশনটা দেখো একটা অপরটার অপোজিট কারণ কি এটা ক্লকওয়াইজ এটা অ্যান্টি ক্লকওয়াইজ দ্যাট ইজ এটা নেগেটিভ এটা পজিটিভ। তাহলে এই দুটো কাপলকে আমরা বলবো ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে দুটো কাপল টু কাপল আর সেড টু বি আর ইন ইকুইলিব্রিয়াম ইফ দেয়ার মুভমেন্ট আর সেম ইন ম্যাগনিটিউডগুলো সেম হবে and opposite in direction. Clear? আমার ফোর্থ নোট যেটা এটা খুব ইম্পর্টেন্ট নোট। এটা অ্যাকচুয়ালি একটা থিওরাম। Any force acting
on a body, any force acting on a body at any point capital A on it is equivalent to an equal and parallel force. Acting at any other point B of the body together with আচ্ছা, এই নোটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট। এই নোটটাকে ভালো করে বুঝবে। বলছে কি এনি ফোর্স অ্যাক্টিং অন এ বডি অ্যাট এনি পয়েন্ট ক্যাপিটাল এ, যে কোনো একটা ফোর্স যেটা কোনো একটা বডির কোনো একটা পয়েন্টে অ্যাক্ট করছে। ধরে নাও এ পয়েন্টে একটা ফোর্স অ্যাক্ট করছে, তো বলছে কি এটা এ পয়েন্ট, বলছে যে সেটা ইকুইভ্যালেন্ট টু, মানে এই ফোর্সটা যেটা এ পয়েন্টে অ্যাক্ট করছে এই ফোর্সটা ইকুইভ্যালেন্ট টু যে কোনো পয়েন্টে সেম অ্যামাউন্টের একটা ফোর্স যেটা এর প্যারালাল হবে, এটাকে বি নাম দাও, তার সঙ্গে একটা কাপল। অর্থাৎ এখানে বলছে এটা যে কোনো একটা ফোর্স যদি কোনো একটা পয়েন্টে অ্যাক্ট করে তাহলে সেই ফোর্সটা ইকুইভ্যালেন্ট টু অন্য যে কোনো পয়েন্টে সেম অ্যামাউন্টের একটা ফোর্স এবং সেম ডিরেকশন টুগেদার উইথ এ কাপল, তার সঙ্গে একটা কাপল ফর্ম করবে। পরে দেখো এই ব্যাপারটা কিভাবে হচ্ছে, ধরো এখানে একটা ফোর্স আছে ক্যাপিটাল এ, ওকে, তাহলে কোনো একটা সিস্টেমের এখানে সিস্টেম মিনস কোনো একটা বডি, তাহলে কোনো একটা বডিতে আমার এই একটা ফোর্স দেওয়া ছিল, তাহলে সেই বডিতে আমি এখন বি পয়েন্টে এখানে যে ফোর্সটা দেওয়া আছে সেম অ্যামাউন্টের ফোর্স একটা এইদিকে দিলাম আর সেম অ্যামাউন্টের ফোর্স একটা এইদিকে দিলাম, তাহলে আলটিমেটলি সিস্টেমটার কিন্তু কোনো চেঞ্জ হলো না। কেন কি আমি এখানে দুটো ফোর্স ইকুয়াল ফোর্স অপোজিট ডিরেকশন পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা সেম, তাহলে আলটিমেটলি দেখো এই দুটো ফোর্স কিন্তু দুজনকে ব্যালেন্স করে দেবে। সো এই দুটো ফোর্সের যেটা রেজাল্ট্যান্ট ফোর্স সেটা কিন্তু 0 হবে। তাহলে কেন কি এটা যদি 5 ডাইন হয় তাহলে এটা কিন্তু -5 ডাইন হবে। সো আলটিমেটলি রেজাল্ট্যান্ট ফোর্স কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো যখন কোনো একটা পয়েন্টে আমি এই দিকেও 5 ডাইন ফোর্স দিচ্ছি এদিকেও 5 ডাইন ফোর্স দিচ্ছি, তার মানে আলটিমেটলি কী হচ্ছে, ফোর্স দুটো ব্যালেন্স হয়ে যাচ্ছে, কোনো এফেক্ট করছে না। তাহলে আমার যেহেতু এই বি পয়েন্টে আমি দুটো অপোজিট ইকুয়াল ফোর্স দিলাম, তাহলে সেহেতু কিন্তু আমার আলটিমেটলি সিস্টেমটা কোনো চেঞ্জ হলো না, যা ছিল আগে সিস্টেমটা তাই থাকলো। এখন তুমি এই ফোর্সটাকে ভুলে যাও, এইটা বাদ দাও, তাহলে খেয়াল করে দেখো যে এই ফোর্সটা আর এই ফোর্সটা যেহেতু এখানেও যে অ্যামাউন্ট ছিল আমি কিন্তু এখানেও সেই অ্যামাউন্ট নিয়েছি, এই দিকেও সেম অ্যামাউন্ট নিয়েছি, তাহলে এখন এই দিকটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে এই পি ফোর্স আর এই পি ফোর্স দেখো এরা আনলাইক ফোর্স এবং ইকুয়াল ফোর্স, কেন কি ইকুয়াল এবং দুটো অপোজিট ডিরেকশান, তাহলে এটা একটা কাপেল ফর্ম করবে, ঠিক আছে। এবং তাহলে এবং তার সঙ্গে কী পড়ে থাকছে দেখো একটা এক্সট্রা এই যে এই ফোর্সটা পড়ে থাকছে। তাহলে আলটিমেটলি আমরা দেখলাম কোনো একটা পয়েন্টে কোনো একটা ফোর্স সেটা কনভার্ট হয়ে কি হয়ে গেল, একটা কাপেল ফর্ম করছে, তার সঙ্গে দেখো আর একটা ফোর্স পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারো যে এই ফোর্সটা আলটিমেটলি শিফট হয়ে আমার এই ফোর্স হয়ে গেল, তার সঙ্গে একটা কাপেল ফর্ম করলো। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে ইন শর্ট এইভাবে বলা যেতে পারে, মনে করো এখানে একটা ফোর্স আছে, এবার তুমি এই ফোর্সটাকে ধরো এই পয়েন্টে আনতে চাও, তাহলে এই ফোর্সটাকে আমি এখানে আনতে গেলে কি করব, এখানে এই ধরো যদি এটা পি অ্যামাউন্টের ফোর্স হয় তাহলে আমি এখানে এদিকে একটা পি অ্যামাউন্ট নেব, এদিকে একটা পি অ্যামাউন্ট ফোর্স নেব, তাহলে আলটিমেটলি কি হলো দেখো একটা পি মানে এই
আলটিমেটলি একটা ব্যালেন্স আমরা করে দিলাম, মানে কোনো এফেক্ট করছে না সিস্টেমে। আচ্ছা, তো এখন খেয়াল করো এইটা আর এটা মিলে কিন্তু অ্যাকচুয়ালি তো তাহলে আমাদের এই পি ফোর্সটা এই দেখো এই পোর্শনটা আমাদের অ্যাকচুয়ালি কাপেল ফর্ম করছে, তাই না? এটা এইভাবে রোটেট করছে আর এই ফোর্সটা এখানে চলে এসছে। সো যে কোনো একটা ফোর্সকে আমরা প্যারালালি ফোর্সটাকে সরিয়ে দিতে পারি, কিন্তু সেখানে একটা কাপেল তৈরি হয়। তাই এখানে লেখা আছে দেখো, এনি ফোর্স অ্যাক্টিং অন এ বডি অ্যাট এনি পয়েন্ট ক্যাপিটাল এ অন ইট। কোনো একটা বডির উপরে ক্যাপিটাল এ পয়েন্টে একটা ফোর্স অ্যাক্ট করছে, এটা ইকুইভ্যালেন্ট টু কী হবে, একটা ইকুয়াল এবং প্যারালাল ফোর্স, তার সঙ্গে মানে অ্যাট এনি পয়েন্ট ক্যাপিটাল বি, তার সঙ্গে একটা কাপেল ফর্ম করবে। তো এটা আমাদের হলো নেক্সট আমরা একটা থিওরেম পড়বো, যে থিওরেমটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম। Prove that any system of coplanar forces acting on a rigid body can be reduced. So any system of coplanar forces acting on a rigid body can be reduced to a single force and a couple. আমাদের কি বললো, ধরো কোনো একটা বডির উপরে সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স অ্যাক্ট করছে। সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স অ্যাক্ট করছে মিনস ধরো সেখানে 5টা বা 10টা ফোর্স অ্যাক্ট করছে, তাহলে সেই 5টা বা 10টা ফোর্সকে আলটিমেটলি আমি একটাই ফোর্সে কনভার্ট করতে পারবো এবং তার সঙ্গে একটাই কাপেল আমরা কনভার্ট পাবো। সেটা এখানে আমাকে বলেছে যে সিস্টেম অফ কোপ্লেনার ফোর্স ক্যান বি রিডিউস টু এ সিঙ্গেল ফোর্স অ্যান্ড সিঙ্গেল কাপেল। তো আমি প্রথমে এটাকে বলি, মনে করো A1 পয়েন্টে, ধরো এটা A1 পয়েন্ট, আমি জাস্ট প্রথমে ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি, পরে লিখে দিচ্ছি। A1 পয়েন্টে P1 ফোর্সটা অ্যাক্ট করছে এবং A1 পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে x1, y1। সিমিলারলি মনে করো এটা A2 পয়েন্টে P2 ফোর্সটা অ্যাক্ট করছে, ঠিক আছে, যেখানে A2 পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে x2, y। আর এরকম করে এখানে অনেকগুলো ফোর্স আছে। মনে করো এটা হচ্ছে আমার AN পয়েন্ট, সেখানে PN ফোর্সটা অ্যাক্ট করছে। হ্যাঁ, না এটা ধরো ডিরেকশনটা ধরো এইভাবে আছে, যে AN পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে xn, yn। তাহলে এখানে আমাদের nখানা ফোর্স দেওয়া আছে এবং nখানা ফোর্স nখানা পয়েন্টে অ্যাক্ট করছে, তাদের প্রত্যেকের কোঅর্ডিনেট নোড। এখন তুমি আরও ধরে নাও যে এই P1 ফোর্সটা x অ্যাক্সিসের সঙ্গে θ1 অ্যাঙ্গেল করেছে। অর্থাৎ আমি যদি এখানে একটা এই x অ্যাক্সিস y অ্যাক্সিসের প্যারালাল দুটো অ্যাক্সিস আমি আঁকি, একটাকে x ড্যাশ y ড্যাশ নাম দিলাম, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই P1 ফোর্সটা অ্যাকচুয়ালি দেখো, যেহেতু A1 x1 আর x অ্যাক্সিসটা প্যারালাল, তাহলে x অ্যাক্সিসের সঙ্গে θ1 অ্যাঙ্গেল করাও যে কথা, এই লাইনের সঙ্গে θ1 অ্যাঙ্গেল করাও কিন্তু একই কথা, ঠিক আছে। সিমিলারলি তুমি ধরে নিলে যে এই PN ফোর্সটা x অ্যাক্সিসের সঙ্গে θn অ্যাঙ্গেল করেছে, হ্যাঁ, এটা তুমি ধরে নিলে, তাহলে এটা হচ্ছে কিছুটা নাম দাও এখানটাই x ডবল ড্যাশ y ডবল ড্যাশ। তাহলে আমি কী কী জিনিস এখানে অ্যাজেমশন করলাম, যে আমার P1, P2, PN এনখানা ফোর্স যারা অ্যাক্ট করছে A1, A2, AN, এবং যেখানে A1, A2, AN এর কোঅর্ডিনেটগুলো দেওয়া আছে। আরও দেওয়া আছে কি, P1 ফোর্সটা x অ্যাক্সিসের সঙ্গে বা x অ্যাক্সিসের প্যারালাল লাইনের সঙ্গে θ1 অ্যাঙ্গেল করেছে
P2 ফোর্সটা এক্স অ্যাক্সিসের সঙ্গে θ2 অ্যাঙ্গেল করেছে, আর Pn ফোর্সটা এক্স অ্যাক্সিসের সঙ্গে θn অ্যাঙ্গেল করেছে। আমরা এই জিনিসটাকে ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, এদিকে দেখো যে ধরো এইটা একটা ফোর্স P1, তাহলে আমরা যদি এর প্রজেকশনটা নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই লাইনের উপরে। তার আগে তো আমি তোমাদেরকে প্রজেকশনের কনসেপ্টটা একটু দিয়ে দিই। আচ্ছা, প্রজেকশনের কনসেপ্টটা কি দেখো, ধরো আমি এই লাইনটার প্রজেকশন নিতে চাই এর উপরে, তাহলে আমি কি পাবো? এই লাইনের প্রজেকশন এর উপরে মানে বুঝতেই পারছো, আমাকে এখান থেকে একটা টর্চ লাইট ধরতে হবে। তাহলে এই লাইনের যে কি বলবো, যেটাকে ছায়া যেটা ভাবতে পারো, হ্যাঁ, সেই প্রতিবিম্বটা কতক্ষণ এইটা হবে। তাহলে আমার এই লাইনের প্রজেকশন এই লাইনের উপরে কোনটা হচ্ছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে। সিমিলারলি এই লাইনের প্রজেকশন যদি আমি এই লাইনের উপরে পেতে চাইতাম, তাহলে আমাকে এই দিক থেকে লাইটটা ধরতে হতো। তাহলে সেক্ষেত্রে এই প্রজেকশনটা কত হতো? এইটুকুটা আমাদের হয়ে যেত প্রজেকশন। খেয়াল করো, এর ছায়াটা এর ওপরে এইটুকুটা পড়বে। ওকে, তাহলে এখন আমার সিম্পল কথা, সেটা হচ্ছে যে যদি এই লাইনের প্রজেকশনটা আমাকে এই লাইনের ওপরে পেতে হয়, তাহলে অ্যাকচুয়ালি আমাকে এইটুকুটা দরকার, এইটুকুটা হবে প্রজেকশন। তো সেটা আমি কিভাবে পাবো? তো মনে করো এই লেন্থটা এস, আর এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা। তাহলে খেয়াল করে দেখো, এইটা অ্যাকচুয়ালি কত হচ্ছে? এস কস থিটা হচ্ছে না? তাহলে এস কস থিটাটা কি? তাহলে এস কস থিটাটা হলো অ্যাকচুয়ালি এসের প্রজেকশন এই লাইনের ওপর। তাহলে আমাকে যদি এখান থেকে যেটা মনে রাখার বিষয়, যে যদি কোনো একটা ভেক্টরের বা কোনো একটা লাইনের আমরা প্রজেকশন কোনো একটা লাইনের ওপরে পেতে চাই, তাহলে এদের মাঝের অ্যাঙ্গেলটা দরকার। এবার যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে যার প্রজেকশন নেব তার সঙ্গে কস থিটা মাল্টিপ্লাই করলেই আমার প্রজেকশনটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? ফর এক্সাম্পল ধরো এই লাইনটা, এই লাইনটার আমি প্রজেকশন চাইছি এই লাইনের উপরে, ওটা ও এ বি, এটা পি। আমি ওপির প্রজেকশন নেব ওবি লাইনের উপরে। তাহলে কি প্রজেকশন অফ ওপি অন ওবি, এটা আমি চাইছি। তাহলে ওপির প্রজেকশন ওবির ওপরে নিলে আমাকে কি করতে হবে? তাহলে বলো তো, এর প্রজেকশনটা এর উপরে নিলে নিশ্চয়ই এই হাইটটা আসবে। কেন কি, যদি এই দিক থেকে একটা টর্চ লাইট ধরা হয়, এদিক থেকে লাইট দিলে কি হবে? এর প্রজেকশনটা এর উপরে এই হাইটটাই আমরা পাবো। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কোনটা দরকার? আমাদের এইটুকুটা দরকার। তাহলে যদি এখন এদের মধ্যে অ্যাঙ্গেলটা আমার জানা থাকে, ধরো এই অ্যাঙ্গেলটা বলা থাকলো থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? নিশ্চয়ই 90 মাইনাস থিটা। তাহলে এর প্রজেকশনটা আমাকে এখানে এই পেতে গেলে আমাকে এই ওপির লেন্থের সঙ্গে কি কত মাল্টিপ্লাই করতে হবে? এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। তাহলে ওপি cos of 90 মাইনাস থিটা, দ্যাট ইজ ওপি সাইন থিটা, তাই না? তাহলে আমার আলটিমেটলি কি হলো দেখো, যে এই ওপির প্রজেকশনটা এর ওপরে হলো ওপি সাইন থিটা। সিমিলারলি যদি ওপির প্রজেকশনটা আমি ও এর ওপরে চাইতাম, তাহলে আমাকে কতটা নিতে হতো? এতটা নিতে হতো। তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত? ও এর সঙ্গে আমি যার উপরে প্রজেকশন নেব তার সঙ্গে অ্যাঙ্গেলটা আমাকে দেখতে হবে। তাহলে এখন যেহেতু ওয়ে লাইনের সঙ্গে প্রজেকশন নিলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা দেখতে হবে, এবং এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে অ্যাকচুয়ালি এটার নাম দিই আমি, ধরো আমি এটাকে নাম দিলাম এম, নাম দিলাম এম। তাহলে অ্যাকচুয়ালি ও এন যেটা, সেই ও এনটা আমার কাছে কত হচ্ছে? ও এনটা হবে ওপি কস থিটা, যেখানে আমার ও এমটা কত হলো? যেখানে আমার ও এমটা হলো ওপি কস 90 মাইনাস থিটা, দ্যাট ইজ সাইন থিটা।
তাহলে এখানে কি হলো খেয়াল করে দেখো, যে আমি যদি এটাকে একটা ভেক্টর হিসেবে ভাবি, তাহলে এই ভেক্টরটাকে আমি এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার সামেশন আকারে এক্সপ্রেস করতে পারবো, তাই না? এখন খেয়াল করো পিটা অ্যাকচুয়ালি কিছুই না, এই ওপি সাইন থিটা আই প্লাস ওপি কস থিটা, সরি ওপি, এই পি অ্যাকচুয়ালি ওপি কস থিটা আই প্লাস ওপি সাইন থিটা জে। দেখো এটা হবে কেন কি, তুমি যখন এই ওপিটাকে ক্যালকুলেট করবে লব্ধি ভেক্টরটা, তখন কি হবে রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাই না? তাহলে রুট ওভার ওপি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ওপি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে ওপি স্কোয়ারটা কমন নিলে ওটা 1 হয়ে যাবে, রুট ওভার ওপি স্কোয়ার মানে অ্যাকচুয়ালি ওপি। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে কোনো একটা ভেক্টরকে দুটো উপাংশ বরাবর ভেঙে দেওয়া যায়। কিভাবে? এই যে তাদের কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ, আর সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ পাওয়া যায়। উপাংশ মিনস কম্পোনেন্ট। তাহলে আমরা সেম জিনিসটা এখানে করব। তাহলে এখানে খেয়াল করো, আমার এই ওপির প্রজেকশন যদি এক্স অ্যাক্সিস বরাবর ভাবি, তাহলে এটা হবে কত? এটা হবে, এটাকে একটা নাম দাও P1, যেহেতু এই ফোর্সটাকে আমি P1 ধরেছি, তাহলে হবে P1 cos থিটা 1, আর এই বরাবর কত হবে P1 sin থিটা 1। তার মানে আমি P1 ফোর্সটাকে একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল ভাবে ভেঙে দিলাম। এক্স অ্যাক্সিসের প্যারালাল যেটা পেলাম সেটা হলো P1 cos থিটা 1, আর যেটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল পেলাম সেটা হলো P1 sin থিটা 1। তাহলে আমি এটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল X1, এটাকে নাম দিচ্ছি ক্যাপিটাল Y1। তাহলে আমি ফার্স্ট কী করলাম এখানে দেখো, আমি ফার্স্ট এটা করলাম P1কে দুটো পার্টে ভেঙে দিলাম, একটা হলো X1, একটা হলো Y1। X1 মানে হচ্ছে কত P1 cos থিটা 1, আর Y1 হচ্ছে P1 sin থিটা 1। এখানে যেটা আমি P1 এর জন্য করছি, এই সেম জিনিস P2 P3 P4 সবার জন্য আমরা করব, ঠিক আছে? একই জিনিস P2 এর জন্য করবো, P3 এর জন্য করবো, P4 এর জন্য করবো। তাহলে আলটিমেটলি তুমি ভেবে নাও P1 ফোর্সটা আমার এখান থেকে উঠে গিয়ে দুটো ফোর্স আমরা পেলাম, একটা হচ্ছে X1, একটা হলো আমরা পেলাম Y1। ক্লিয়ার? আমি ছবিটাকে তাহলে পরিষ্কার করে করছি। তাহলে এই ছিল আমার P1 আর এই ছিল থিটা 1। অ্যাকচুয়ালি এটা উঠে গিয়ে কি হলো, এই বরাবর হলো X1 আর এই বরাবর হলো Y1, এটা ছিল A1। ক্লিয়ার? তাহলে ফার্স্ট P1 ফোর্সটা আমার উঠে গিয়ে দুটো ফোর্স পেলাম, একটা X1 আর একটা Y1। X1টা এই বরাবর, Y1টা এই বরাবর। কীভাবে পেলাম সেটাই যে এখানে দেখিয়ে দিলাম। এখন দেখো আমি কি করব, এই A1 X1 ফোর্সটাকে এইখানে আনতে চাই, এই O পয়েন্টে। তাহলে কি করব আমরা? তাহলে এখানে একটা X1 ফোর্স নিলাম এই দিকে, আর এখানে একটা X1 ফোর্স নিলাম এই দিকে। তাহলে আলটিমেটলি সিস্টেমটার কিন্তু কোনো চেঞ্জ হলো না, তাই তো? কেন কি এদিকেও X1 ফোর্স, এদিকেও X1 ফোর্স, এবং পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা কমন থাকার জন্য আমার কিন্তু এখানে ব্যালেন্স করে যাচ্ছে এটা, এই দুটো ফোর্স। তাহলে এখন তুমি এটা ভাবো যে এই যে X1 ফোর্সটা কোন দিকে আছে, এই বরাবর আছে ওপরে, তাই তো? আর এদিকে একটা X1 ফোর্স আছে, তাহলে এটাকে বাদ দাও। তাহলে এই X1 ফোর্সটা এই দিকে আর এই X1 ফোর্সটা আছে এই দিকে, তাহলে এখানে একটা কাপেল ফর্ম করবে। সেই কাপেলটা কিভাবে রোটেট করবে বলো দেখি? এটা দেখো, এটা এইভাবে রোটেট করছে, মানে ক্লকওয়াইজ। তাহলে এই কাপেলের মুভমেন্ট কত হবে? তাহলে যে কোনো একটা ফোর্স X1 ইন্টু এদের মাঝের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা মানে কত বলো? এই ডিস্টেন্সটা মানে অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা, আর এই পয়েন্টটা ছিল আমার X1 Y1। তার মানে অ্যাকচুয়ালি Y1 হাইটটাই হচ্ছে আমার কাছে আর্ম অফ দ্য কাপেল। সো X1 এর সঙ্গে একটা স্মল Y1 মাল্টিপ্লাই হলো। ক্লিয়ার? তাহলে এই X1 ফোর্স আর এই X1 ফোর্স একটা কাপেল ফর্ম করলো, যাদের মুভমেন্টটা হচ্ছে কত X1 ইন্টু Y1।
এবং এটা যেহেতু ক্লকওয়াইজ হচ্ছে তার জন্য এটা নেগেটিভ আসবে। আর কি করে থাকলো বলো, তাহলে এই x1 আর এই x1 যদি কাপেল ফর্ম করে তাহলে এখানে একটা x1 ফোর্স পুল থাকলো। তাহলে কি হলো দেখো, P1টা প্রথমে ভেঙে গিয়ে x1 আর y1 পেলাম, সেই x1টা অ্যাকচুয়ালি এখানে চলে আসলো এবং তার জন্য একটা কাপেল পাওয়া গেল, সেটা হচ্ছে যার মোমেন্টটা হচ্ছে মাইনাস ক্যাপিটাল x1 ইন্টু y1। এখন এই কাজটা আমি করবো কার জন্য, y এর জন্য। তাহলে এখানে y1 ফোর্সটা আছে, এটার কাজ শেষ। তাহলে আমি বলবো কি, এখানে একটা y1 ফোর্স নেব, এখানে একটা y1 ফোর্স। তাহলে কি হলো, এই উপরের দিকে y1 ফোর্স, নিচের দিকে y1 ফোর্স। সো আলটিমেটলি কিন্তু এরা একে অপরকে ব্যালেন্স করবে, সো সিস্টেমটার কোনো চেঞ্জ হবে না। নাও দেখো, এই y1 ফোর্সটা ডিরেকশন কোন দিকে আছে, উপরের দিকে, আর এই y1 ফোর্সটার ডিরেকশন আছে নিচের দিকে। আপাতত তুমি এটাকে ভুলে যাও। তাহলে এটা আছে উপরের দিকে আর এটা আছে নিচের দিকে। তাহলে এই ফোর্সটা আর এই ফোর্সটা দেখো একটা কাপেল ফর্ম করছে, যেটা অ্যাকচুয়ালি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করছে। এই ছবিটা কেমন হচ্ছে খেয়াল করে দেখো, এইরকম হচ্ছে, এটা এই দিকে আর এটা নিচের দিকে। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। তো এর করসপন্ডিং মুভমেন্টটা কত হবে, একটা ফোর্স ইন্টু এই ডিস্টেন্সটা, তাই না? কারণ কি মাঝের ডিস্টেন্সটা আমার এটা, তাহলে এটা তো আমার x1 y1, সো এটা অ্যাকচুয়ালি x1, এটা y1, তার মানে এই ডিস্টেন্সটা আমার x1। তাহলে আলটিমেটলি মুভমেন্ট যেটা আমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল y1 ইন্টু স্মল x1, এবং এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে, সো পজিটিভ। তাহলে এই ফোর্সটা আর এই নিচের দিকের ফোর্সটা মিলে একটা কাপেল ফর্ম করলো, আর এই y1টা কিন্তু আমার এক্সট্রা পড়ে থাকলো। তাহলে এখন আলটিমেটলি কী হলো দেখো, y1 ফোর্সটা এখান থেকে উঠে এসে এখানে চলে আসলো, আর তার জন্য একটা কাপেল এক্সট্রা পাওয়া গেল। সো এখানে কি হলো ব্যাপারটা, প্রথমে P1টা দুটো ভাগে ভাঙলাম, একটা x1 একটা y1। তারপর এই x1টাকে এখানে আনলাম আর তার সঙ্গে একটা কাপেল পেলাম, আর এখানে যে y1টা ছিল সেই y1টাকে আমি আলটিমেটলি এখানে আনলাম এবং তার সঙ্গে একটা কাপেল ফর্ম করে, যার মুভমেন্টটা হলো এটা। সো তাহলে দেখো P1 ফোর্সটা ইকুইভ্যালেন্ট টু কি হলো, তাহলে P1 ফোর্সটা আলটিমেটলি ইকুইভ্যালেন্ট টু হলো একটা ফোর্স যেটা x1 অ্যালং x অ্যাক্সিস, একটা ফোর্স অ্যালং y অ্যাক্সিস। ওকে, তাহলে এখানে তাহলে এই ফোর্স x1 অ্যালং OX প্লাস কি হলো এ ফোর্স y1 অ্যালং OY ডিরেকশনের দিকে একটা ফোর্স, প্লাস কি হলো কাপেল অফ মুভমেন্ট। কত হলো বলো, এই একটা মুভমেন্ট এই একটা মুভমেন্ট, সো টোটাল মুভমেন্টটা কত হলো, টোটাল মুভমেন্টটা হলো এটা প্লাস এটা, মানে x1 y1 মাইনাস y1 x1। তাহলে আমরা দেখলাম যে এখানে যে P1 ফোর্সটা ছিল সেই P1 ফোর্সের করসপন্ডিং একটা ফোর্স x অ্যাক্সিসের উপরে পেলাম, একটা ফোর্স y অ্যাক্সিসের উপরে পেলাম, এই যে x অ্যাক্সিসের উপরে y অ্যাক্সিসের উপরে, আর তার সঙ্গে একটা কাপেল। সিমিলারলি তাহলে যেটা P2 ফোর্স থাকবে, ধরো এখানে P2 ফোর্স থাকবে, তার জন্য কি হবে, একটা ফোর্স x অ্যাক্সিসের উপরে থাকবে, একটা ফোর্স y অ্যাক্সিসের উপরে থাকবে, আর কি হবে একটা কাপেল হবে যার মুভমেন্টটা হবে কত, x2 y2 মাইনাস y2 x2। তাহলে এরকম করে আমার যত এনখানা যে ফোর্স আছে, আলটিমেটলি যে Pn ফোর্সটা, সেটার করসপন্ডিং আমি কি পাবো, এখানে আর একটা ফোর্স পাবো xn, আর এখানে একটা ফোর্স পাবো yn, এবং তার সঙ্গে একটা মুভমেন্ট পাবো। তাহলে আলটিমেটলি দেখো যে আমরা P1 P2 P3 অ্যান্ড Pn ফোর্সগুলোর জন্য x অ্যাক্সিসের ওপরে x1 x2 x3 x4 xn পাচ্ছি, y অ্যাক্সিসের ওপরে y1 y2 y3 y4 অ্যান্ড yn পাচ্ছি, আর তার সঙ্গে একটা করে কাপেল পেয়ে যাচ্ছি। এখন এই যে x অ্যাক্সিসের ওপরে আমরা যেটা পেলাম x1 x2 x3 সবগুলোকে যোগ করলাম,
তার মানে কি xi i ইকুয়াল টু 1 থেকে n, এবং যোগ করে যে ফোর্সটা আমরা পেলাম এটাকে নাম দিলাম ক্যাপিটাল এক্স। খেয়াল করে দেখো সবগুলো ফোর্স এই দিকে আছে, সো যোগ করলে যে ফোর্সটা পাওয়া যাবে সেটা কিন্তু এই দিকেই থাকবে, এটা আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। এবং সিমিলারলি y1 y2 y3 যেহেতু এই লাইনের ওপরে থাকবে, তাহলে এই সবগুলোর যদি আমি যোগ করি তাহলে এই y ফোর্সটাও কিন্তু এই দিকেই থাকবে, ঠিক আছে। আর যে কাপেলগুলো পাওয়া যাবে তাদের সবাইকে যোগ করব, তার মানে কত হবে xi yi মাইনাস yi xi, এটাকে নাম দিলাম g। ব্যাস, তাহলে আলটিমেটলি আমার পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে কি হলো, দুটো ফোর্স, একটা এক্স আর একটা ওয়াই, এক্সটা এদিকে ওয়াইটা এদিকে, আর একটা মুভমেন্ট যার কাপেলটা হচ্ছে জি। তাহলে আমরা যদি এখন এই পুরো জিনিসটার ছবিটা ক্লিয়ার করে দেখতে চাই, তাহলে আমরা কি পাবো, দেখো আমরা পাবো আলটিমেটলি এই যে সমস্ত P1 P2 Pn ফোর্সগুলো, যাদের আলটিমেটলি এক্স অ্যাক্সিসের উপরে x1 x2 x3 পাওয়ার পর যখন সবটাকে আমরা অ্যাড করলাম করে এক্সটা পেলাম এই বরাবর, ওয়াইটা পেলাম এই বরাবর, আর যে কাপেলগুলোর মুভমেন্ট পেলাম টোটাল সেটা হলো জি। এখন এই দুটো ফোর্সকে যদি আমরা যোগ করি তাহলে এই রেজাল্ট্যান্ট ফোর্সটা পেয়ে যাব আর, তাই না। তাহলে আলটিমেটলি কি হলো, এই দুটো ফোর্স আবার অ্যাড হয়ে আর হয়ে গেল। তাহলে পুরো সিস্টেম অফ ফোর্স সেটা কি হলো, একটাই ফোর্স আর এবং একটাই মুভমেন্ট যার কাপেলটা জিতে কনভার্ট হয়ে গেল। তাহলে এই হচ্ছে টোটাল আইডিয়া ছিল। আমি এবার এটাকে লিখে দিচ্ছি, ঠিক আছে, লিখলে এই বিষয়টা বুঝতে পারবে। আমি লিখছি আর বলছি। Let P1 P2 dot dot Pn be a given system of coplanar forces acting at A1 A2 n whose coordinates are